পূর্ণতার কাছে পৌঁছতে নিজেকে শূন্য করতে হয়। শূন্য হতে হলে দরকার সমর্পণ। কার কাছে সমর্পিত হব? অবশ্যই সুন্দরের কাছে। সেই সুন্দরকে প্রিয় মানুষের লাবণ্যের রহস্য জানতে চাইনি কখনো। শুধু তার রূপের দ্যুতিতে স্নান করে যাই। অরণ্যের কাছে যখন আসি, ভাসি নদীতে, তখন নৈশব্দের সুন্দরকে দেখি। কানপাতি অরণ্য আর নদীর কথোপকথনে। আমরা সাবনগরের উপকূলে বসত বাড়ি, নীল ডুমুরে খার জাগাতে ঘর। আমরা খুলনা বিভাগের মানুষ ভাই, ওই আমরা খুলনা বিভাগের মানুষ ভাই। মোদের দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝে সুন্দরবন ভাইরে, মাঝে সুন্দরবন। বনে সুন্দরী বাণী কলিসে গরান, কত সুন্দর বন গো, কত সুন্দর বন। সোনার হরিণ ধরতে যায় বনের মাঝে, প্রাণ হারাই। অরণ্য নদীকে বলে সংসার যৌথতার। নদী বলে মেঘ আমার ত্বকের রং বদলে বদলে দেয়। সেই বদলে যাওয়া রঙের আড়ালেও আছে বসতি। জল ও স্থলে অরণ্যের যে দিনরাত্রি, তার সকলই সুন্দর। সুন্দরবনে এসে যখন দেখি নৈশব্দ হারাচ্ছে, যখন জল ও জঙ্গল দেখি বিপন্নতা নিয়ে উদ্বিগ্ন, তখন বনবিবিকে বলি, বনবিবি গো, খলসে ফুলের সৌরভ কেড়ে নিও না। আমরা মাছ ধরি আর মধু ভাঙি, এমন কাজের কাজী। সুন্দরের অরণ্যে এখন খোলসের সৌরভ নেই, তাই বলে কি মৌমাছিদের বিশ্রাম এখন? গেওয়া, গরন, কেওড়া, বাইন, হেতালের ফুল তো মৌমাছিদের মাতাল করবেই। রানীকে ঘিরে রাজ্য তৈরির খেলা চলছেই। এই রাজ্যের রসদ, মধুতে সভ্য মানুষের লোভ। লোভের যোগানদাতাদের পেশাকে মৌল বা মোয়াল বলে ডাকি। মানব সমাজে মধু হয়তো একটি পণ্য। এটা শুধু পণ্য নয়, এক একটা জীবনের গল্প। ফোটা মধুর মধ্যে লুকিয়ে থাকে অরণ্যের গন্ধ, একটা পরিবারের আশা, একটা মানুষের ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত। পূর্ণ মধু খুঁজতে যায় বাগের কাছে, প্রাণ হারাই। খুলনা বিভাগের মানুষ ভাই, ওই আমি খুলনা বিভাগের মানুষ ভাই। আপনারা কোথায় যাচ্ছেন এখন? আমরা এখন সুন্দরবনের মধু কাটতে আসছি। আমরা একটু সামনে যাই, আবার মধু কাটতে যাব। আচ্ছা, সকালে কখন থেকে কাজ শুরু করেছেন? সকাল 6টায়। 6টায় নেমেছেন? 6টায়। আচ্ছা, তা শেষ হবে কখন আজকে? 1টার সময় শেষ করব। 1টা থেকে 2টা পর্যন্ত রেস্ট নেব, তারপরে আবার 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টা পর্যন্ত। কেটেছেন না কোনো চাক? হ্যাঁ, চাক কাটিছি। আছে না? আছে। আচ্ছা, আমি একটু নামিয়ে আপনাদের সাথে কথা বলে দেখি। আপনার গ্রামের নাম কি? গ্রাম নানমুসরা। সবাই কি ওখান থেকে আসছেন? হ্যাঁ, একই জায়গায় বসবাস। কোন বয়স থেকে এই যে মৌচাক কাটা শুরু করলেন? তাও এরকম 16-17 বছর বয়স থেকে আমার। আচ্ছা, তখন কাদের সাথে আসতেন? তখন পাড়া প্রতিবেশী যারা ভাই ব্রাদার ছিল, যারা ভালো বুঝতো তাদের সাথে। এখন আপনার পুরোপুরি? এখন আমি নিজে ব্যক্তিগত, সব টিম আমার। ও আচ্ছা, এরা সবাই সবাই আপনার? আমার। এই 3 নৌকায় আপনার? সব আমার। মধুর কি অবস্থা, মানে চাকের কি অবস্থা? মধু তো পর্যাপ্ত পরিমাণে মধু আর সুন্দরবনে, কিন্তু কাঁকড়া মারা, পাটা জালি, বস্যি জালি, গয়সা জালি, চোরাইভাবে সবাই কাটি, মনে করো আমাদের ক্ষতিগ্রস্তই যাচ্ছে। আচ্ছা, কাঁকড়া মারতে এসে ওরা ওই ভিতর দিয়ে ছাটা দিয়ে ওরা কাটি না। আচ্ছা আচ্ছা, কাঁকড়াও ধরে আবার ওটাও করে। ওটাও করে। তাই এই সুন্দরবনের মধ্যে সবচেয়ে ভালো মধু কোন ফুলের? সবথেকে ভালো মধু হলো খলসির ফুলের। খলসে ফুলের। খলসির পরে আসে আপনার গোরান, কেওড়া, তারপরে আসে বাইন, তারপরে গেবু। দাম বেশিও খলসের না? খলসের দাম বেশি। কয় মন মধু পান প্রতিদিন? প্রতিদিন ওটা বলা যায় না, কোনোদিন 1 মণ হয়, কোনোদিন আবার 1 কেজি হয়। তো এই যে মৌচাক যে কাটতে যান, কাটতে গেলে তো আপনার বনের ভিতরে যাচ্ছেন, অবশ্যই। ঝোপের ভিতরে যাচ্ছেন, সেখানে বাঘের মুখোমুখি হয়েছেন কখন আপনারা? বাঘ, সাপ, যেটা বিষাক্ত জিনিস, যেটা মানুষের ক্ষতিকর, এ তো অ্যাভেলেবল দেখা হয়। দেখো, বাঘের সাথে দেখা হয়েছে কয়বার আপনার? আমার জীবনে আমি একবার ওই এতে পড়েছি, আমার ছোট ভাইটার 9 সালে 2 ভাই ছিলাম। ওর যখন বাঘে ধরছিল, তখন আমি কুরুল দিয়ে বাঘের নাক চোখ বাড্ডা কোপ মারিতে আমি ভাই ছাড়িয়ে নিলাম। ভাই আছে বেশি। আচ্ছা, কি ফুলের মধু কাটলেন? এটা হলো কেওড়া। কেওড়া? এখন কেওড়া চলছে? কেওড়া। দেখে তো উঠান তো। ঠিক আছে।
এই জীবন সংগ্রামে তারা শিখে নিয়েছেন জঙ্গলের ভাষা, মৌমাছির আচরণ, জোয়ার ভাটার ছন্দ, মোয়ালদের জীবনের গল্প সুন্দরবনের জলেই ভেসে থেকে যায়, শেষমেশ মিলিয়ে যায় বঙ্গোপসাগরে। তারপরও বন কাউকে ডাকে, বাদা বনের সেই ডাকে কখনো ভাটা আসে না। মাছ, মধু, কাঠ কিংবা কাঁকড়ার পেছনে ক্ষুধার তারা। খোলপাটুয়া নদীর বুকে নৌকার দ্রুতলয়ে এই যে জঙ্গলের দিকে ছুটে চলা, তাকে সুন্দরবনকে জীবিকা করে বেঁচে থাকা মানুষের লড়াই বলতে পারি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। সুন্দরবন নিজেও তো এই বদ্বীপের জন্য লড়ে যায় ঝড়, জলোচ্ছ্বাস, দুর্যোগে। নদীজীবী মানুষেরা সেই লড়াইয়ের সঙ্গী, খোলপেটুয়ার বাঁকে দেখা সেই যোদ্ধাদের সঙ্গে। ভাই কই যান? আমরা সুন্দরবনে যাচ্ছি। সুন্দরবন, এটা তো সুন্দরবনের এলাকার মধ্যে। কত দূর যাবেন? আমরা যাব মনে করেন এখান থেকে 1 ভাটা লাগবে। 1 ভাটা লাগবে? এখন তো ভাটা শুরু হয়েছে। জি, ভাটা শুরু হয়েছে। 1 ভাটাতে যাবেন? জি। কাঁকড়া ধরতে যাচ্ছেন আপনারা? জি, আমরা কাঁকড়া ধরতে যাচ্ছি। কখন ধরেন কাঁকড়া? আমরা কাঁকড়া ধরি জোয়ারে। জোয়ার যখন ভরা হয়ে যাবে সেই সময় আমরা ভাটা আবার যখন শুরু হবে তখন আর ধরবো না, তখন থেকে বন্ধ হবে। তখন তো এবার চলে আসতে থাকবেন? না, চলে আসবো না। আমরা সুন্দরবনের ভিতর থাকবো, থেকে মনে করেন 4 দিন 5 দিন 6 দিন এরকম থেকে একবারে মনে করেন চলে আসবো। ও, আপনারা যে যাচ্ছেন 6 দিন থাকবেন? জি জি। ও, 6 দিনের খাবার দাবার নিয়ে যাচ্ছেন? খাবার দাবার, বাজার ঘাট, পানি আমরা সবকিছু গোছাই নিয়েছি। তো এই যে একটা নৌকায় যেতে খরচ কত লাগে আপনাদের? একটা নৌকায় যাইতে কমপক্ষে মনে করেন যে সর্বনিম্ন 10,000 টাকা আমাদের চালান লাগে। 10,000 টাকা চালান। আর কাঁকড়া কতটুকু পান? কাঁকড়া মনে করেন যে ও তো মনে করেন যে পানির পোকা, ওটা তো একই রেট বলা যায় না। কোনো কোনে মনে করেন যে 20,000 টাকার কাঁকড়াও হয়, কোনো কোনে আবার 5,000 টাকার কাঁকড়াও হয়। এই যে গত গুণ গেল, গত গুণে আমাদেরকে মনে করেন যে আরও চালান ব্যাগে গেছে। এই যে চালানটা 10,000 টাকা, এটা কি নিজের না নেওয়া লাগে? এটা আমাদের মানে নিয়ে আসা লাগে। এই বাজারঘাট দোকান থেকে নিয়ে আসি, চার বাকি নিয়ে আসি, আবার পাশও তো মনে করেন যে 80 টাকা দেয়। আবার ওই যে আপনার বাজারঘাট টুকিটাকি টাকা লাগে, সেগুলো মনে করেন যে আমরা এক ফুড়ির কাছ থেকে নিয়ে আসি। মানে আপনার কি মহাজন আছে না দাদন নেন? মহাজন আছে আমাদের। মহাজন আছে, এই মহাজনই পুরো টাকাটা দেয়? মহাজনে পুরো টাকা লাগলি দেয়। আবার ওই সুন্দরবনে যখন ডাকাতি ধরে, হ্যাঁ। সন্ত্রাসী যখন যে ধরে মনে করেন যে 50,000 60,000 টাকা একটা একটা নৌকায় চায়, হ্যাঁ। যখন তো তখন আবার আমাদের এই ফুড়ির কাছ থেকে, কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে ওদেরকে আবার দিতে তাহলে হয়। এই যে আপনি 20,000 টাকার এই যে কাঁকড়া বিক্রি করলেন, এর মধ্যে আপনার কতটুকু থাকবে আর মহাজনের কত? মনে করেন 10,000 টাকা চালান বাদ গেলে আমাদের 10,000 টাকা থাকবে। এই 10,000 টাকা দুইজন মনে করেন 5,000 টাকা ভাগ পাবো। আর মহাজনের কত? মহাজনের কোনো টাকা দেওয়া লাগবে না। ওই যে মহাজনের কাঁকড়া দিচ্ছি, ওর আচ্ছা। থেকে মনে করেন যে ওর কিছু পারমিশন ও পুরো কাঁকড়াটা মহাজনকে দিয়ে দেন? জি। এই যে যান, যে বিপদে পড়েন, এরকম কোনো আছে নাকি? এই যে কুমির, বাঘ? একবার সুন্দরবনে গিয়েছিলাম আমরা, এরকম 2 জন গেছিলাম। আচ্ছা। 2 জন যাওয়ার পরে মনে করেন যে একটা খালে দড়ি দিচ্ছি, আমরা এই কাঁকড়া মারা দড়ি ফেলাচ্ছি, ফেলাতে ফেলাতে মনে করেন যে হাতাল গাছের গায়ে মনে করেন যে একটা বাঘ একসময় আমরা শুই থাকতে দেখেছি। দেখিয়ে মনে করেন যে আমরা দড়ি ফেলেই চলে যায়নি, ভয়তে আবার মনে করেন যে আবার আস্তে আস্তে পিছিয়ে আসি। আর কুমির, সাপ, এগুলি? সাপের কবলে আমরা অনেকবার পড়ি, প্রায় পড়ি, কারণ সাপ মনে করেন যে কেপটি সাপ, পদ্মগুব্র সাপ আমাদের এই সুন্দরবনে অনেক বেশি। তাতে করে মনে করেন এগুলোর সামনে আমরা সরাসরি পড়ি। তা আল্লাহর রহমতে বনের সাপ তো, এদের রাগ কম, আমরা আঘাত না করলে ওরা আমাদের তেমন কিছু বলে না। আচ্ছা, তো রাগ কম? জি। রাগ বেশি বাঘের? বাঘের তো রাগ। আর কুমির? কুমিরের কবলে আমরা খুব কম পড়েছি। কুমির এমনি দেখেছি, কিন্তু আমরা আসলে আচ্ছা। কুমির কবলে কোনোদিন কবলে পড়েন নাই? পড়িনি আল্লাহর রহমতে। আচ্ছা, তাহলে যাত্রা করেন, দূরে যাবেন নিশ্চয়ই অনেক। জি, জি। ঠিক আছে। জঙ্গলের নিবিড় ঘন সবুজ রং, তার নিদারুণ গভীর স্তব্ধতা, এখানকার প্রাণের যে বৈচিত্র্য, তাতে ছন্দপতন হচ্ছে। নগর ধেয়ে আসছে গোলপাতা সুন্দরী কেওড়া বনের দিকে, বদ্বীপের ঢালে মরচে পড়ছে।
খোলপাটুয়ার বহলগ্ন হয়ে থাকা দ্বীপচর গাবুরা। প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দাঁড়ানো এই জনপদের মানুষেরা বন ও জলজীবী। জলজীবীদের জঙ্গলে না যেয়ে উপায় নেই। সুন্দরবনের 53টি নদী তাদের অন্নদাত্রী। তবে এখন ইচ্ছে করলেই নদীতে নামা যায় না। কুমির আর বাঘের ভয়ের চেয়েও বড় ভয় জলদস্যু। নদীর বাঁকে জঙ্গলে জলদস্যুরা এখন যেন বাঘের চেয়েও ক্ষুধার্ত। কেউ আছেন নাকি বাড়িতে? কি করেন চাচা আপনি? কিছু করি না বাড়ি। তাহলে চলেন কিভাবে? ওই ছেলেরা ছেলেরা আয় করে? কি আয় করে ছেলেরা? একজন জঙ্গল করে আর একজনের দোকান করে। জঙ্গলে কি করে? জঙ্গলে গয়সা জালে মাছ মারে। ওই এক ছেলে ইনকাম দিয়ে আপনারা চলেন? আপনি কখনোই কিছু করেন নাই? না, আগে কাজ করতাম ওই জঙ্গলে, ওই গয়সা জাল পাতাম। আচ্ছা, জাল পাততেন? এখনো যাই ফাঁকা মতো। ফাঁকে ফাঁকে যান? কত ভিতরে যান? ও সাগরের যাই চলে। সাগরে চলে যান? কদিনের জন্য যান? 7 দিন। 7 দিনের জন্য যান। তো কি মাছ আনেন? ওই জাবা, ভেটকি, সিলেট। ওগুলি এই বছর জঙ্গলের মানে জলদস্যুর জন্য আর ঢোকা যাচ্ছে না। আচ্ছা, মানে আবার ফিরছে জলদস্যুরা? ফিরছে মানে জঙ্গলে ঢোকার কোনো লাইন নেই। গেলে কি বলে? নদীর পর থেকে গিলে ধরা শুরু করতেছে। তাই ধরে তারপর কত টাকা চায়? তো আমি এবছর প্রায় 2 লক্ষ টাকার মতন দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন আর আপনারা জঙ্গলে যাচ্ছেন না এই জলদস্যুর ভয়ে? জলদস্যুর ভয়। আপনিও যাচ্ছেন না? না, আমার জাল দড়া, নৌকা ডঙ্গা সব উঠুনি ডাঙার পরে। মানে আর যাবেন না? যাবো না। এখন জলদস্যু যদি সরকারে কমায়, একটু খেয়াল করে, তাহলে তো অনেক। আচ্ছা, আর নাহলে যাওয়া যাচ্ছে না? যাওয়া যাচ্ছে না। এই যে টাকা যে দিলেন, নাকি তাহলে এই টাকা দিতে যে কি কর্জ হয়েছে? কর্জ আমি এ পর্যন্ত মানে 50-60 হাজার টাকা এখন ঋণ আছে এই জলদস্যুরে দিয়ে? জলদস্যু দিয়ে মাছ মেরিয়ে আমি 50-60 হাজার টাকা ওই কাঠায়, যে কাঠায় মাছ দেই, ওই কাঠায় ঋণ আছে। 50 হাজার টাকা ঋণ আছে। ও, তা তো সাগরে না গেলে তো ঋণ শোধ হবে না? না। ঠিক আছে। জীবিকার জন্য পুরুষরা সুন্দরবনের ভেতরে যান, মহিলারা নামেন জলে। এবার আমরা এসেছি মরাকটাল বা অমাবস্যার সময়ে, তাই মাছ ধরতে মেয়েরা নদীতে নামেননি। নদী যখন মাছ দেয় না, তখন তাদের খোঁজ করতে হয় বিকল্প আয়ের। মাছ ধরেন? মাছ ধরেন কিভাবে? নৌকা করে? যে না, বাড়ে টানা দেয়। ও আচ্ছা, এই যে তীরে থেকে টানা দেন। আর কি কাজ করেন আপনি? আর কোনো কাজ করি না। এই মাছই ধরেন? তার মাছ থেকে আয় হয় কিরকম? ওর বনে দেখা যায় 1000, 1500, কোনো 500, 700, 900। 900 টাকা। পরিবারে কে কে আছে? আমরা 2 জন। আপনি আর আপনার স্বামী? স্বামী কি জঙ্গলে যায়? না, আমার স্বামী ওই নদীতে মাছ ধরে। জঙ্গলে কখনো যায় নাই? না। ও, আপনারা এই নদীর উপরেই? এই যে যখন এই যে আসে, ঘূর্ণিঝড় আসে, তখন কি করেন? দেখুন, সে কলমে যে থাকি। ঘর ভাঙছে কোনো ঝড়ে আপনার? হ্যাঁ। তা আপনারা কি করেন? আমরা বাগদামারি কাকড়া মারি। নৌকা করে? হ্যাঁ। সুন্দরবনের ভিতরে ঢুকেন? কতগুলি পরিবার থাকে এখানে? তা ওরা আমাদের কাছে আমরা এক মসজিদে 700-800 লোক, এরকম আমরা একটা সমাজে মানে একটা সমাজে 700-800 লোক মানুষ। আমরা আওতায় থাকি। এই যে আপনারা যাচ্ছেন, এই টাকাগুলি কে দেয়? ভাই ব্রাদার আছে, তার ব্যবসা বাণিজ্য করে, ওর কাছে আমি যদি হাওলা দোলা মানে একটু মানে সুদে টাকা নেওয়া লাগে? কিরকম সুদটা কিরকম? 10,000 টাকা নিলে 1000 টাকা সুদ দেওয়া লাগে। মানে আপনারা যেরকম বাবা দাদারা জঙ্গলে যেত, আপনার ছেলেমেয়েরাও এখন ওই যে ওদিকে, ওরা যখন লেখাপড়া শেষ করে, মানে কেউ এসএসসি পাস করে, কেউ এইটি, তারা আর জঙ্গলে যেতে চায় না? অনেকে যায়, অনেকে কেউ গার্মেন্টস যায়। ঠিক আছে, 10 জনেতে 1 ছেলেগুলি মানুষ করতে পারে, তার বেশি পারে না। তাই কেন? লেখাপড়া শিখতে পারে না, আর্থিক অবস্থা। আমার 2 ছেলে, আমার 2 ছেলে, এক ছেলে 22 দিন পর 500 টাকা নেয় ভাই হাই স্কুল। আর আমার একটা ছোটো সাবাল আছে, 2 মাসে 800 টাকা দিতে মাসে। পরীক্ষা চলতেছে, 1 মাসে 800 টাকা দিয়ে 2 মাস টাকা।
আমরা সবসময় পারি। মানে যেটা বললেন 10 জনে একজন শিক্ষিত আর 9 জন ওই জঙ্গলে যেতে হয়। জঙ্গল ঘেঁষা গ্রামের মানুষ জীবিকার জন্য পরিবার রেখে ঘর ছাড়ে। এখানে না ফেরার গল্প অনেক। কয়েক কদম হাঁটলেই এমন অনেক পরিবারের সঙ্গে দেখা হবে যাদের পরিবারের সদস্যদের বাঘের মুখে পড়তে হয়েছে। আমরা নাপিতখালীতে বাঘের থাবা থেকে ফিরে আসা একজনের দেখা পেয়ে যাই। আপনি কি করতেন আগে? আমরা ওই কুটু কাটতাম, হ্যাঁ, বড় লোক ওই কাটতাম। ওই যে জঙ্গলে? হ্যাঁ, জঙ্গলে। আচ্ছা, কাটতেন, হ্যাঁ, গোলপাতা নিয়ে আসতেন? হ্যাঁ, গল্প। আচ্ছা, তা যখন জঙ্গলে যেতেন তখন বাঘের সাথে দেখা হতো? 3 জন করে 6 জন আমরা 2 খালে গেছি, বুঝলা? এরকম বাড়ে হেতার বোন আর বাইর গোরান বোন। আমি দেখছি তখন আমি তাকাতাক করে দেখি বাঘ ওই আসতেছে, মানে আগুনে ফুলকির মতনই হা করি। আমার মাথাটা ধাক্কা দিল। আমি বললাম কি কি জানো আর পুরো মাথায় এমন বেগে ধাক্কা দিল, হ্যাঁ, মাথা খোল উল্টে যাওয়ার মতন যে। তা ওই ধাক্কায় আবার ফেলাইতে পারেন, ফিরিবারে একখান হাতা তুলি দিয়েছে, যে একটা দোলন দিয়েছে, ওই দোলনই মনে হয় আমি ওর বুকের তলা গিয়ে বাঘের বুকের তলা চলে গেলেন? ওই কুরুলে বুকের তলা গিয়ে কুরুলও পুড়ে গেছে এইভাবে পাইনকোকে 500 আসার নাম্বার কুরুল ফিরিতেও পাই না, কিছু না। সেখন ওই বাঘের গলা ধরেছে এইরকম করি, বুঝলাম? আপনি? হ্যাঁ, আমি গলা ছাড়িনি। স্বাস্থ্য শরীর ভালো ছিল, গলা ধরেছে। তা গলা ওর মানুষে যা করে ও পায়ে করুক, আমি ওর মুখ ডাবাই দেওয়া না, বুঝলাম? ও গলা টুটি ধরেছে, ধরে ওর ছাড়া ঝোড়াও আল্লাহর মধ্যে আমার মাথায় পুড়েছে। আমি আঘাত দিয়ে ওই ঝোড়া ধরে রাখি আর ওর ওই গলার টুটি ধরে ও এদিকে তা ছিঁড়িগুড়ি ফেলে থাকলো, বুঝলাম? তারপরে করতে করতে হাতে এই নলি পুরি গেল, এই নলি পুরি দেয়। সেগুন আমি ওই কুরুল ওই পিটিন করে ফেলাই, কুরুল ফার্স্ট ওই পিটিন করে ফেলে ওই বিশবেলা ওই প্যাটের কাছে ছবি ধরিলাম, বুঝলাম? প্যাট কাটি গেল কি বলতে না, ওই প্যাট কাটি যাওয়ার সাথে সাথে বাঘ আমার শাড়ি দিয়ে আগ করে উঠে গিয়ে 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। সুন্দরবনে বাঘ বিধবাদের আলাদা করে গ্রাম আছে, যেখানে এমন কোনো নারী আছেন জঙ্গল কেড়ে নিয়েছে যার পরপর 2 স্বামীকে। বিধবার গ্রামে যেতে হয়নি, গাবুরাতেই দেখা হয়ে গেল একজন বাঘ বিধবার সঙ্গে। কি নাম আপনার? ফাতেমা। ফাতেমা, এই গ্রাম আপনার? আপনার স্বামীর নাম কি? ও, কি করেন উনি? বাদায় গেলতে বাঘে দেখে বাঘে নিয়ে গেছে? কত বছর আগে? 40 বছর তো ধরে না বাঘ নিয়ে গেছে। কি হলো ঘটনাটা একটু বলেন তো। ও মধু কাটতে গিয়ে তাই ছাতা দিতে উঠতে মালে তখন ওই ধরি নিয়ে গিয়ে বাঘ ধরে নিয়ে গেল? হ্যাঁ। তারপর আর ছাড়িয়ে নিতে পারি, বাঘ নুকি আসতে নিয়ে তার ভাই তার কেউ যায়নি। ও, তারপর আর কেউ যায় নাই? ও, আর তাহলে তার এই যে মরদেহটা পান নাই? না। তাহলে এখন আপনি চলেন কিভাবে? আর একটা সাবালা আছে। সে কি করে? সে ওই বাজার টাজার যায়, এই জঙ্গলে যায়। তো এই যে স্বামীরে বাঘ নিয়ে গেল, জঙ্গল স্বামীরে নিয়ে গেল, তারপরও জঙ্গলে ছেলে পাঠান? তা কি করে, খাবে কি দেশে কামাইয়া আস, বাধা ছাড়া তো আর কোনো ইয়ে নেই। বাধাতে যেতেই হবে? হ্যাঁ, বাধা যেতে হবে। ঠিক আছে, ভালো থাকেন আপনি। সুন্দরবনের গাছের চূড়ায় মেঘ জমেছে, শান্ত খোলপাটুয়া উত্তাল হয়ে উঠছে।
ওপারের জঙ্গলে সবুজ ঘাসের গালিচায় দেখা যাচ্ছে দূর থেকে কতটুকু বা দেখতে পাই, আশ্রয় নেই উড়াল চোখে। বাহ, এক অনিন্দ সুন্দর মুহূর্ত। প্রকৃতির অলঙ্কারে রূপের বন্দনা করার মুরদ নেই আমার। বন্দনা করি কাজী কালু আর বনবিবির। সূর্যের বাড়ি ফেরা দেখি খোলপাটোয়ায় বসে। বনের আড়ালে ধীরে ধীরে তাকে আড়াল করে দিচ্ছে মেঘ। আমাদের নৌকা চলছে জোয়ার ভেঙে। আধার বনকে যত জড়িয়ে নিচ্ছে ততই দূর থেকে পুরনো এক ধ্বনি ভেসে আসছে। আল্লাহ রাসূল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে রে। আল্লাহ রাসূল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। বাজি ধরে বলতে পারি কোনো গ্রামে এসেছে যাত্রার দল। এদিকটায় বনবিবিকে তুষ্ট করতে যে পুজো উৎসব হয়, সে উৎসবের অপরিহার্য অঙ্গ যাত্রাপালা। বিয়েতে কি তুমি রাজি আছো মা? তুমি যদি মা রাজি থাকো তাহলে কবুল বলো। কি উপলক্ষে আজকে এই যাত্রা? তো আমাদের এলাকায় দেখা যাচ্ছে যে যারা উপকূলীয় অঞ্চলের মানুষ, এটা প্রতিনিয়ত তাদের হচ্ছে বাওয়ালি মোয়ালি এবং বনের ওপরে জীবিকা নির্বাহ হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বনে যে উদ্ধার পায় এবং এই যে লোক সাংস্কৃতিক ভিতরে যে দুঃখের বনবাস পালা কাহিনীতে উঠে আসে, যে বনবিবি নামক যে বিবি আছে বনে, সে হচ্ছে বনের রক্ষাকর্তা। তার নাম করলে সেখান থেকে সে বাঘের থাবা থেকে হোক বা অন্য অন্য বিষাক্ত পোকামাকড় হোক, এক কথা হলো আমরা বনকে বিশ্বাস করি, আমরা বনে মা বনবিবি নামে মাকে বিশ্বাস করি, যে যার উপর আমার নির্ভরশীল, যার উপর আমার পেট চলে, বিশ্বাস নিয়ে আমরা প্রতি বছর পূজা দিই, তার আরাধনা করি যে মা আমরা বনে যখন যাই আমার স্বামীকে তুমি ভালো রেখো, আমার স্বামী যদি কোনো বিপদে পড়ে তুমি রক্ষা করো মা, তোমার উপর বিশ্বাস করে প্রতি বছর এখানে পূজা। বনবিবির উপর বিশ্বাস রেখে আস্থা রেখে এটা হয়। আর যে যাত্রার কথা যদি আমি বলি, যাত্রা তো অনেক কমে গিয়েছে, তাই না? এই যাত্রাপালা নিয়ে যদি বলেন। যাত্রাপালা কমে গিয়েছে, কিন্তু আমরা উপকূলীয় অঞ্চলের ভিতরে দক্ষিণ অঞ্চল, বিশেষ করে মানে মুন্সিগঞ্জে যে সাগর নদী নাট্য, সাতক্ষীরার মুন্সিগঞ্জে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বপ্নময় শিল্পগোষ্ঠী সাগর নদী নাট্য সংস্থা, আমাদের চিন্তা ধারণা যে ঝুমুর গীতিনাট্য যা মানে বিলুপ্তর পথে, তাই আমরা তুলে ধরাই আমাদের এই কাজ। মানে যাত্রাটাকে আপনারা বাঁচিয়ে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই তাই, কারণ এতেই আমার রুটি রুজি। মানে বনবিবির এই জঙ্গল বেঁচে থাকুক, সুন্দরবন বেঁচে থাকবে, যাত্রা বেঁচে থাকুক। আপনারা স্টেজে উঠেন, মঞ্চে উঠেন, আমরা দেখি আবার। বনজীবীরা সুন্দরবন থেকে প্রায় 15 প্রজাতির কাঁকড়া সংগ্রহ করেন। কঠিন খোলসের কাঁকড়া থেকে সাতক্ষীরার শ্যামনগরে বাণিজ্যিকভাবে শিলা কাঁকড়ার চাষ করা হয়। এই কাঁকড়াগুলো কোথা থেকে আসা? এটা সুন্দরবন থেকে আসে। সুন্দরবন থেকে। তো দেখে তো সব সেলেক্টটা করেন, তাই না? আর এগুলো হাট কাঁকড়া এখান থেকে আমরা বাছাই করে পুকুরে পাঠাই। পুকুরে পাঠা যান, সেখান থেকে আবার সেখান থেকে বক্সের থেকে আবার আমরা বক্সে দেওয়ার পরে ওইটা মোল্টিং হয়।
আপনার খোলসে আসে। খোলসে আসে কতদিন লাগে একটা এই যে মানে পাতলা খোলসের কাঁকড়া হতে? 15 দিনের বেশি লাগে, 15 দিন পর থেকে আমরা মানে পাই। শিলা কাঁকড়া তার জীবদ্দশায় 14 থেকে 16 বার খোলস বদলায়। খোলস বদলের সময় এ প্রজাতির কাঁকড়া 3 ঘন্টার বেশি সময় খোলসবিহীন অবস্থায় থাকে। ভেতরে নরম একটি আবরণ থাকে মাত্র। এই সময়টাতেই কাঁকড়াটি বিক্রির জন্য তুলে ফেলা হয়। এটিকেই বলা হয়ে থাকে সফটশেল বা নরম খোলসের কাঁকড়া। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। খোলসটাই যায় ফেলাম, তা কোথায় গেল? কত যাবত কাজ করেন দিদি এখানে? আমি এই 3 বছর করছি। 3 বছর। আচ্ছা, কিভাবে কাজ শুরু করলেন এখানে? এই কোম্পানির থেকে আমাদের নিয়েছে ঘন্টা হিসাবে। ঘন্টা হিসাবে? হ্যাঁ। আগে তো এই ধরনের কাজ করেন নাই? না, প্রথমে তো কোম্পানিতে দেখিয়ে দিয়েছে যে এইভাবে করতে হবে, সেইভাবে আমরা করছি। আচ্ছা, তা কিভাবে কাজটা করেন? একজন কাঁকড়া নিয়ে যখন বাজারেতে নিয়ে আসলে বাজারেতে নিয়ে আসলে একজন এই কাঁকড়া কাটিং করার পরে আরেকজন ওই কাঁকড়ার বাঁধন কেটে দেয়। বাঁধন কাটার পরে আরেকজন ওই বক্স ধরি আরেকজন বক্স আটকে দিই। দেওয়ার পরে আরেকজন এই বক্স এই ফ্রেমে ফেলে। কদিন লাগে এই খোলস পাল্টাতে? আপাতত 20-25 দিন লাগে ফেলানোর পরে। 20-25 দিন লাগে। তো সুন্দরবন থেকে শক্ত যে ইটা আসে, খোলসটা আসে, সেটা ও যখন খোলসটা বদলে ফেলে নরম হয় তখন আপনারা তুলে ফেলেন? আচ্ছা, একটা তুলেন তো দেখি। দিন হিসেবে কত পান? ঘন্টা হিসেবে 420 টাকা। 420 টাকা পান। ঘন্টায় কত? 35 টাকা। 35 টাকা। ঠিক আছে। সাতক্ষীরা জেলার প্রায় 30,000 মানুষ এখন কাঁকড়া চাষের সঙ্গে যুক্ত। কাঁকড়া কি আপনি চাষ করেন? জি। কতদিন যাবত করেন আপনি? এই প্রায় 10 বছর হচ্ছে। 10 বছর যাবত করেন? একা করছেন না আরো সঙ্গে আরো লোকজন আছে? আমরা দুইজনে দেখাশোনা করি। আপনার স্বামী? জি। দুজন দেখাশোনা করেন। আপনিও কাঁকড়া চাষ করেন? কতদিন যাবত করেন আপনি? 10 বছর যাবত। কতটুকু জমির উপর করছেন? 1 বিঘা জমি। 1 বিঘা জমির উপর। তো 1 বিঘা জমির উপর আপনার কত বক্স কয়টা? বক্স ধরে হচ্ছে 9000, এখন আছে 5000। আচ্ছা, এক বক্সে এক কাঁকড়া? জি, একটা বক্সে একটা কাঁকড়া। তা মাসে কতগুলো কাঁকড়া উঠে আপনার? মাসে ধরেন 400 কেজি কাঁকড়া দিলে মাসের ভিতরে উঠে যায়। রাজা প্রতাপাদিত্যের রাজত্বে এলাম, কান পাতলে কি সেই সালতানাতের বিহগল শুনতে পাবো? রাজন্যের হুঙ্কার, প্রজার আর্জি, জমিদারের সোনালী রূপালী চামচ, তলোয়ারের ঝংকার মিলিয়ে গেছে সেই কবে যমুনা ইছামতির স্রোতের সঙ্গে। ধুমঘাটে প্রতাপাদিত্যের সেই দুর্গের খোঁজ মিলবে না। মাটির ঘর, মজা পুকুর, পুরনো দিঘি। প্রতাপাদিত্যের সময়কার দিঘির ঘাটেরও চিহ্ন নেই। পুরনো কিছু স্থাপনার সঙ্গে আছে শ্যাওলা জমা পুরনো স্মৃতি। আপনাদের গ্রামের নাম কি? ধুমঘাট। ধুমঘাট। ধুমঘাটের ইতিহাসটা কি বলেন তো? ধুমঘাট প্রতাপাদিত্য রাজধানী ছিল, তাই যে রাজধানী কোথায় বহু আগে তো বহু লোক খোঁজ করে তা পায়নি,
তো এ যা আছে এই হাত কাটালি সম্পত্তির উপরে জমিদার বাড়ি গেল। আর এই দিঘি? এ দিক জমিদারের দিক। জমিদারের দিঘি। তা ঘাট ছিল যে এখানে একটা? এখানে সানের ঘাট ছিল, তো ওই যেবার কাজই হলো সেইবারই বর্ষাইলি না ভিগিল ঘাটটা। আবাদ করে জমিদার এখানে বাড়ি করেছে দেবেন্দ্রনাথ সরকার। আবাদ করে এখানে একটা স্কুল করে দিয়ে গেলো, দিক করে গেলো, ওখানে ধর একটা হাট ফেলা ছিল। এইগুলো আমরা দেখেছি। পথের দুই প্রান্তর জুড়ে ফসলি জমি, সেখানে এখন কোনো ফলন নেই, তবে মাঠ জুড়ে গবাদি পশুর বিচরণ। আপনাদের গরু আছে? কটা গরু আপনার? 6টা। আপনার 6টা? আপনার? 3টা। গরু কি আপনার কি গাভী না ষাঁড়? গাভী। সব গাভী, মানে দুধের জন্য করেন? দুধের জন্য করে, ওইতে সার হয় সেগুলো বেচাকেনা করি। ও, ওই যে কোরবানি বা মানে গরুর হাটে নিয়ে যান। আর অন্য কিছু করেন আপনারা এই গ্রামের মানুষ? আমরা তো সবাই চাষি কাজ করি। চাষি কাজ না করলে তো গরুদের খোরাকি জোগাড় করা যায়, ধান পান না লাগালে তো ওদের খোরাকি জোগাড় করা যায়। আচ্ছা, নিজের খোরাকি, গরুর খোরাকি সবটা হয়ে যায়। ও আচ্ছা, এই জন্য ফসলও করতে হয়। খামার আছে না এমনিতে? এমনিতে এই উন্মুক্ত খাওয়া খায় না, মানে গৃহস্থের গরু সব। ধূমঘাটে যশস্বরী দেবীর পাষাণময়ী মূর্তি ঘিরে অর্চনা চলে আজও। এই যশস্বরীকে ঘিরে প্রতাপাদিত্য তৈরি করেন অখণ্ড যশোর। অখণ্ড যশোরের সাম্রাজ্য কেন্দ্রীয় ধূমঘাট থেকে শুরু করে পশ্চিমে বিহারের পাটনা, দক্ষিণে উড়িষ্যার পুরী ও পূর্বে চট্টগ্রামের কাছে সন্দ্বীপ পর্যন্ত বিস্তৃত ছিল। প্রতাপাদিত্য তার পিতার মৃত্যুর পরে যশোরের সকল সম্পদের একমাত্র উত্তরসূরি হয়েছিলেন। আকবরের শাসনকালের হাম্মামখানা, মসজিদ এখনও প্রতাপাদিত্যের আধিপত্যের সাক্ষী হয়ে আছে। নদীর মোহনার কাছে দাঁড়াই। এই মোহনা নদীর নাকি জীবনের? যতদূর বয়ে নিয়ে এলাম জীবনকে, সেই বহতা স্রোতের বাঁক আছে। আছে ভাঙ্গন, প্রাপ্তি অপ্রাপ্তি পলি একাকার হয়ে যায় মোহনায়। সেখানে যার ছবির প্রতিকৃতি ভেসে ওঠে সেই তো সুন্দর।